শিক্ষা সহজের আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের বাংলা বিষয়ের যে সাহিত্যের ইতিহাসের চর্যাপদের আলোচনা শুরু করেছিলাম তার দ্বিতীয় পর্ব। আজকে আমরা চর্যাপদের মূলত কাব্যমূল্য, দার্শনিকতা ও ধর্মমত এই পয়েন্টগুলো নিয়ে কী ধরনের তোমরা ছোট প্রশ্ন পেতে পারো সেটা একদম টেক্সট পোর্শন ধরে দেখে নেব। এখানে তোমরা আজকে যে সবরপাদের 28 নম্বর চর্যা গান বা 50 নম্বর যে চর্যা গানটি রয়েছে এর দেখবে ব্র্যাকেটে যে বাংলা করে দেওয়া আছে, এই বাংলাটাকে কিন্তু ভালো করে পড়তে হবে। ধরো এখানে এই গানের বিষয়বস্তু নিয়ে ঘটনার যে পর্যায়ক্রম সাজানোর একটা প্রশ্ন থাকতে পারে। চলো আমরা দেখি কাব্যমূল্য শুরু থেকে আমরা কী ধরনের ছোট প্রশ্ন একদম টেক্সট পোর্শন ধরে শুরু করব। আমরা এই চর্যা গানগুলোতে শুধু যে কাব্য সৃষ্টি হতে দেখি তা কিন্তু নয়, তার সঙ্গে রয়েছে কাব্য সৃষ্টির পাশাপাশি রয়েছে বৌদ্ধ সাধনার গূঢ় ইঙ্গিত এবং সেই সাধন পথের আনন্দের প্রকাশ। বৌদ্ধ সাধনার গূঢ় ইঙ্গিত এবং সেই সাধন পথের মধ্যে যে আনন্দ অনুভূত হয় তার বহিঃপ্রকাশ। কাব্য সৃষ্টি মানে কাব্যমূল্য ফুটে ওঠার পাশাপাশি চর্যা গানগুলিতে এই বিষয়বস্তু আমরা লক্ষ্য করে থাকি। এটা তোমাদের ওই কাব্যমূল্য যে পয়েন্টটা দিয়ে রয়েছে তার দ্বিতীয় লাইনেই রয়েছে। এরপর একটা তথ্য জেনে রাখো যে চর্যা গানগুলি যেভাবে প্রবর্তিত হয়েছিল, যে রীতিতে এর বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছিল, ঠিক পরবর্তীকালে যে বৈষ্ণব সহজিয়া গান বা বৈষ্ণব ও শাক্ত পদাবলী, এছাড়াও আউল বাউল মারিফতি মুর্শিদি যে গানের প্রবাহ একই ধারায় প্রবাহিত হয়েছিল। এরপর ছোট্ট প্যারাতে যে কাব্যমূল্য পয়েন্টের দ্বিতীয় প্যারাটি রয়েছে, এখানে চর্যা গানের যে বৈশিষ্ট্য একদম ছোট ছোট করেই কিন্তু দেওয়া আছে। 1 নম্বর বৈশিষ্ট্য যে মাত্রাবৃত্ত ছন্দে এই চর্যা গানগুলি লেখা। যে কোন ছন্দে লেখা চর্যা গানগুলি? মাত্রাবৃত্ত ছন্দে লেখা। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি আমরা চরণে দেখব অন্তমিল রয়েছে। চরণের শেষে নির্দিষ্ট পর্যায়ক্রমে মিল আমরা লক্ষ্য করব। তাছাড়া কবির নাম অনুলিখিত মানে উল্লিখিত নয়, যে চর্যা পদকর্তাদের নাম অনেক জায়গাতে কিন্তু উল্লেখ করা নেই। এছাড়া রাগ রাগিনীর নির্দেশ বেশ স্পষ্ট। চর্যা গানগুলিতে রাগ রাগিনী, কোন রাগ রাগিনী অনুসারে চর্যা গানগুলি লেখা সেটা কিন্তু ওই গানের মধ্যেই স্পষ্ট করা হয়েছে। যেমন রাগ রাগিনী স্বরূপ দৃষ্টান্ত পাওয়া যায় মল্লার, বঙ্গালী ইত্যাদি। এছাড়া চর্যা গানগুলিতে আমরা লৌকিক জগতের চিত্রময় বর্ণনা পেয়ে থাকি। তাহলে আমরা কতগুলি পয়েন্ট পেলাম? 1 নম্বরে মাত্রাবৃত্ত ছন্দের কথা, 2 নম্বরে অন্তমিলের কথা, 3 নম্বরে কবির নাম অনুল্লিখিত, 4 নম্বরে রয়েছে রাগ রাগিনীর নির্দেশ স্পষ্ট, দৃষ্টান্তস্বরূপ মল্লার, বঙ্গালী, আর 5 নম্বরে লৌকিক জগতের চিত্রময় বর্ণনা চর্যা গানগুলিতে ফুটে উঠেছে। তাহলে এইভাবে আমরা চর্যা গানের কাব্যমূল্য বিচার করতে গিয়ে এই পয়েন্টগুলো উপস্থাপন করব, বা এই ছোট ছোট দিকগুলো এক একটি রাগ রাগিনীর মধ্যে কোন রাগের উল্লেখ রয়েছে, যে মল্লার, বঙ্গালী, আর কোন ছন্দে লেখা, অন্তমিল রয়েছে কি নেই, সত্য মিথ্যা, যেটা তোমাদের একটা প্রশ্নের ধরন রয়েছে। এরপর দেখো রয়েছে সবরপাদের 28 নম্বর পদটি উদ্ধার করা যাক। বলতে কি এখানে পদটি দিয়েছে এবং নিচে ব্র্যাকেটে দেখো যে উঁচু উঁচু পাহাড়ে শবরী বালিকা বাস করে, যে পদটির এখানে একেবারে আমাদের মৌখিক বাংলায় রূপান্তর ঘটানো হয়েছে। সেখানে ছোট প্রশ্ন রয়েছে। শবরী বালিকা 28 নম্বর পদ অনুযায়ী শবরী বালিকা ময়ূরপুচ্ছ পরেছে। তাহলে কি পরেছে? ময়ূরপুচ্ছ। আর গলায় কিসের মালা ধারণ করেছে? গুঞ্জা ফুলের মালা। এটাও ছোট প্রশ্ন হতে পারে।
এরপর যেটা বলেছিলাম যে ঘটনার পর্যায়ক্রম সাজাও। দেখো, উঁচু উঁচু পাহাড়ে শবরী বালিকা বাস করে, শবরী ময়ূরপুচ্ছ পড়েছে আর তার গলায় গুঞ্জা ফুলের মালা। ওগো উন্মত্ত শবর, পাগল শবর, গোল করো না, আমি তোমারই গৃহিণী, নামে সহজ সুন্দরী। নানা বৃক্ষ মুকুলিত হলো, আকাশ স্পর্শ করেছে তাদের পুষ্পিত ডাল, শবরী নানা ভূষণে সেজে এ অরণ্যে একা ঘুরে বেড়ায়। এই এতগুলি যে লাইন রয়েছে, ধরো লাইনগুলিকে এলোমেলো করে দিয়ে বলল সাজাতে, মার্কিং করে দেওয়া হলো কোন লাইনটাকে তোমরা আগে পরে দিয়ে কি ক্রমে সাজাবে। তাহলে এই পদটির যে বিষয়বস্তুটা, এটা কিন্তু তোমাদের পরপর একটু গল্পের মতো করে মাথায় রাখতে হবে, তাহলে বুঝতে পারবে যে কোন বিষয়বস্তুর পরে বা কোন চিত্রটার পরে কোন চিত্রটা এই পদের মধ্যে উপস্থাপিত হয়েছে, সেই ক্রমে তোমাদের সাজাতে হবে। ঠিক একইভাবে দেখো, ওই পাতাতেই রয়েছে চর্যা 50 বলে, অর্থাৎ চর্যাগীতির 50 নম্বর পদ। এটিও কিন্তু লিখেছে ওই শবর পাদে লেখা। এখানেও যে বিষয়বস্তুটি রয়েছে যে আমার উঁচুতে ঘর, কার্পাস ফুলে তার চারপাশ ভরে গেছে, একদম ওই ব্র্যাকেটটা এপাশের পাতায় এসে শেষ হয়েছে, দেখো প্রেমাবেগে মেতে উঠেছে। এখানেও কিন্তু বিষয়বস্তুটা তোমাদের প্রত্যেকটা লাইন ধারাবাহিকভাবে চিত্র আকারে মনে রাখতে হবে। যদি এটাও এলোমেলোভাবে আসে তাহলে তোমরা সাজাতে পারবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি এই 50 নম্বর পদের যে একদম চলিত গদ্য করা হয়েছে, লাস্ট লাইন রয়েছে দেখো, 6 পাতাতে, কঙ্গুচিনা ফল পেকেছে আর শবর শবরী প্রেমাবেগে মেতে উঠেছে। 50 নম্বর চর্যা অনুসারে শবর শবরী যখন প্রেমাবেগে মেতে উঠেছে তখন কি ফল পেকেছিল? ফলটার নাম হচ্ছে কঙ্গুচিনা ফল। এরপরে দেখো দ্বিতীয় প্যারাটিতে এই পাতায় এখানে অনেক প্রশ্ন রয়েছে। তাহলে চর্যা গানগুলোতে বা চর্যা পদের যে গীতিগুলোতে আমরা দেখব সাধারণ মানুষের জীবনের নিখুঁত বিবরণ কাব্যময় হয়ে উঠেছে। সাধারণ মানুষের জীবনের নিখুঁত বিবরণের মধ্যে কি মানে অতি সাধারণ উপকরণ রয়েছে, যেমন কি নদী, মাটি, ডালপালা, নৌকা, দাঁড়, ঘাট, অরণ্য, শবর শবরী, ডম্বি, ব্রাহ্মণ প্রভৃতি। এরপর এখানে বলছে যে চারপাশের যে চেনা জগতের ছোট ছোট খণ্ড খণ্ড যে চিত্র, সেগুলোই এখানে এই চর্যাগানের মধ্যে ফুটে উঠেছে। সেই চিত্রগুলো কি, যে ছোট ছোট খণ্ড মুহূর্ত বা বাস্তব জীবনের দৃশ্যর, এই দৃশ্যগুলো তোমাদের মনে রাখতে হবে। এখানে টেক্সট পোর্শনে যে কটা আপাতত দৃষ্টান্ত উল্লেখ করেছে, সব চর্যাগানের কি চিত্র এখানে উপস্থাপন করতে পেরেছে তা নয়, যেটুকুনি রয়েছে সেটুকুনি তোমাদের এখানে পড়তে হবে। কি কি চিত্র দিয়েছে দেখো, শান্ত সন্ধ্যায় আরতির ঘণ্টা, গরুর দুধ দোয়া ও উষ্ণ দুধের গন্ধ, অরণ্যের আধারে শিকারীর হরিণ ধরা, গ্রাম্যবধূর বিষণ্ণ মুখ, মাদলের আওয়াজে বোঝা যায় বর চলেছে বধূ আনতে, সেখানে স্ত্রী আচার, বাসরঘর ইত্যাদির বর্ণনা। অথবা এইখানে একটা কোটেশনের মধ্যে লাইন রয়েছে দেখো, নিশি অন্ধারি মূষা অচারা, এটার পরে দেখো এর বাংলা দেয়া আছে, অন্ধকারে ইঁদুরের ঘোরাফেরা। তাহলে এইটাই যেটা কোটেশনে ধরো ওই গানগুলোর একটা লাইন তুলে দিয়েছে, লাইন তুলে দিয়ে তার গদ্যরূপ আবার দিচ্ছে। তাহলে এই লাইনটির গদ্যরূপ বা অর্থস্বরূপ আমরা পাই বলে যে বিভিন্ন অপশান দেওয়া আছে, তার মধ্যে সঠিক অপশানটি তোমাদেরকে চুজ করতে হবে এমসিকিউ এর ক্ষেত্রে। অন্ধকারে ইঁদুরের ঘোরাফেরা, সেটা পদে চর্যাগীতির পদে কি লাইন ছিল না, নিশি অন্ধারি মূষা অচারা। উল্টেও কিন্তু মনে রাখতে হবে, শুধু ওই লাইনটা হালকা হালকা পড়ে নিলে যে মনে রাখলে না, সেটা করলেও সমস্যা আছে। অন্ধকারে ইঁদুরের ঘোরাফেরা, আমরা এই বিষয়টিকে চর্যায় যে লাইন আকারে পাই বা চর্যায় যে রূপে পাই, কী রূপে না, নিশি অন্ধারি মূষা অচারা। তাহলে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের প্রশ্ন উত্তর তৈরি করতে হবে। এরপর এই প্যারাটার যে লাস্ট লাইন রয়েছে দেখো,
মানুষ আর প্রকৃতির সহজ ও গভীর সম্পর্কের চিত্রগীতিময় মানবিক প্রকাশ চর্যাপদেই আমরা প্রথম খুঁজে পেলাম। তাহলে চর্যাপদে আমরা প্রথম কি খুঁজে পেয়েছি? না, মানুষ আর প্রকৃতির সহজ ও গভীর সম্পর্কের চিত্রগীতিময়তা। মানুষ আর প্রকৃতির সহজ ও গভীর সম্পর্কের মানে মানুষ আর প্রকৃতির দুটোর খুব সংলগ্ন হয়ে থাকে। এই বাস্তব প্রেক্ষাপটটাই চর্যার গানগুলোতে কাব্যময়তা লাভ করেছে। এই লাইনটাও কিন্তু তোমাদের গুরুত্ব দিয়ে মানে মানে চর্যাগীতির যে চিত্রগীতিময় প্রেক্ষাপটে আমরা কাদের মধ্যে বা কিসের মধ্যে একটা একাত্মতা লক্ষ্য করি? মানুষ আর প্রকৃতির মধ্যে সহজ ও গভীর সম্পর্কের বা এদের একাত্মতা। এরপর আমরা তারপরের পয়েন্টে যাচ্ছি, দার্শনিকতা ও ধর্মমত। এখানে আমরা প্রত্যেকটি লাইনে প্রশ্ন পাবো। কীরকম? ফার্স্ট লাইনেই দেখো রয়েছে, মনে রাখতে হবে চর্যাগীতিগুলি মূলত কি না সাধন গীতি বা সাধন সঙ্গীত। তাহলে এটা তো আমরা সব জায়গাতেই পেয়ে আসছি, এগুলো সবই সাধন সঙ্গীত। এর পরের লাইনটা দেখো, এগুলি দীর্ঘকাল মানে চর্যা গানগুলি দীর্ঘকাল নৃত্য সহকারে গীত হতো। তাহলে এই যে গাওয়া হতো কিসের মাধ্যমে? না নৃত্য সহকারে। এই গানগুলোর সঙ্গে নৃত্য সংগঠিত হতো, এটা একটা বড় বিষয়। সাধক কবিরা, তার পরের লাইন, সাধক কবিরা তাদের সাধনার নিগূঢ় সংকেত প্রচার করেছেন এই গানগুলির মধ্য দিয়ে। সাধক কবিরা কি করেছেন? না সাধনার নিগূঢ় সংকেত প্রকাশ করছেন এই গানগুলির মধ্য দিয়ে। তা গানগুলির মধ্য দিয়ে সাধনার নিগূঢ় সংকেত, শুধু নিগূঢ় সংকেত নয়, সাধনার নিগূঢ় সংকেত প্রকাশ করছেন। এই সাধনার নিগূঢ় সংকেত অংশটা ভালো করে মনে রাখতে হবে। এরপর বৌদ্ধ ধর্মের মহাযানী শাখা পরবর্তীকালে বিভিন্ন শাখায় বিবর্তিত হয়। শাখাগুলো কি কি? না বজ্রযান, মন্ত্রযান, কালচক্রযান। এটা একটা আমার ছোট প্রশ্ন, যে বৌদ্ধ ধর্মের মহাযানী শাখা পরবর্তীকালে কোন কোন শাখায় বিবর্তিত হয়েছিল? বজ্রযান, মন্ত্রযান, কালচক্রযান। এরপর এই বৌদ্ধ ধর্মের মহাযানী শাখার যে বিভাজন তার সঙ্গে কি সংযুক্ত হয়েছিল? তান্ত্রিকতা সংযুক্ত হয়েছিল, যার অনুপ্রবেশ ব্রাহ্মণ্য ধর্মের মধ্যেও ঘটেছিল। তাহলে ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে কিসের অনুপ্রবেশ ঘটেছিল? না আগের লাইনে তান্ত্রিকতাও যেমন বৌদ্ধ ধর্মের মহাযানী শাখার মধ্যে ঢুকেছিল, তেমনি ব্রাহ্মণ্য ধর্মের মধ্যেও তান্ত্রিকতা অনুপ্রবেশের কথা বলা হচ্ছে। এই ব্রাহ্মণ্য ধর্মে তান্ত্রিকতা অনুপ্রবেশ করায় কি এসেছে? না তন্ত্র মন্ত্র ও অন্যান্য রহস্যময় গূঢ় পন্থা এগুলো সংযুক্ত হয়েছে। আবার এই তন্ত্রমন্ত্র রহস্যময় গূঢ় পন্থা এগুলো বাংলার আদিম কৌম সমাজের অর্থাৎ অনার্য সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। তাহলে দেখো এখানে আবার ছোট প্রশ্ন, কৌম সমাজ কাদের নিয়ে? না অনার্যদের নিয়ে। আচ্ছা, তাহলে এই তান্ত্রিকতা যার থেকে ব্রাহ্মণ্য ধর্মে এসছে, তন্ত্র মন্ত্র অন্যান্য গূঢ় রহস্যময়তা, আর এই তন্ত্রমন্ত্র গূঢ় রহস্যময়তা কৌম সমাজ বা অনার্য সংস্কৃতির, যারা কৌম সমাজের অন্তর্ভুক্ত যে অনার্য সংস্কৃতি তার একটা অবিচ্ছেদ্য বিশিষ্টতা। এরপর বলছে চর্যাগীতি, তার একটা লাইন পরে দেখবে লাইন রয়েছে, তবে চর্যাগীতি প্রাথমিকভাবে বৌদ্ধ দর্শনেরই প্রতিধ্বনি। এর মধ্যে তান্ত্রিকতা এলেও চর্যাগীতি প্রাথমিকভাবে ড্যাশ প্রতিধ্বনি, অপশান দেয়া আছে কিসের? না বৌদ্ধ দর্শনেরই প্রতিধ্বনি। এর পরের লাইন দেখো, বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য হলো এই দুঃখ বেদনাময় মানব জীবনের থেকে নির্বাণ বা মুক্তি। তাহলে নির্বাণ শব্দের অর্থ কি? মুক্তি। এটাও ছোট প্রশ্ন। আর বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য কি? না দুঃখ বেদনাময় মানব জীবন থেকে নির্বাণ বা মুক্তি লাভ করা। এরপর নির্বাণ প্রাপ্তির উপায় বা অবস্থাকে কেন্দ্র করেই বৌদ্ধ
দার্শনিক মতবাদের বিবর্তন। বৌদ্ধ দার্শনিক মতবাদের বিবর্তন কিভাবে ঘটেছে? না এই নির্বাণ প্রাপ্তির উপায় বা অবস্থাকে কেন্দ্র করে। আবার তার পরের লাইনে প্রশ্ন দেখো, শূন্য বিজ্ঞান ও মহাসুখ শূন্য বিজ্ঞান ও মহাসুখ নির্বাণের এই তিন অবস্থা। নির্বাণের তিন অবস্থা কি কি বলে নানান অপশান দেয়া আছে। হয়তো দিল শূন্য বিজ্ঞান সঙ্গে মহাসুখ না দিয়ে অন্য অপশান, মানে এই তিনটে অপশানের তিনটে বিষয়ের মধ্যে তিনটে অবস্থার মধ্যে যে কোনো একটা ভুল দিল, আবার একটা অপশানে এই তিনটেই থাকলো। তাহলে তোমাদের ঠিকঠাকভাবে পড়ে অপশানটা চুজ করতে হবে। তাহলে নির্বাণের তিন অবস্থা কি কি? শূন্য বিজ্ঞান ও মহাসুখ। এরপরে দেখো তারপরের লাইনে যাচ্ছি, সাধনার মাধ্যমে মানুষ এই মহৎ উপলব্ধি স্তরে উন্নীত হয়। এই সাধন পদ্ধতিতে কি হয় না, সাধন পদ্ধতির মাধ্যমে মহৎ উপলব্ধির স্তরে উন্নীত হয়। চর্যাকারেরা তাদের গানে কি করেছে না, অন্তরের লীন মনোময় অনুভূতির ওপরেই জোর দিয়েছেন। তাহলে চর্যাকারেরা তাদের গানে কিসের ওপর জোর দিয়েছেন না, অন্তরে যে লীন মনোময় অনুভূতি রয়েছে, মানুষের অন্তরে যে লীন মনোময় অনুভূতি রয়েছে তার ওপরে জোর দিয়েছেন। অন্তরে লীন মনোময় অনুভূতির তলায় দাগ দিয়ে রাখবে। এরপর চর্যায় কোথাও দেহ সাধনার কথা, আবার কোথাও তন্ত্রের প্রসঙ্গ, আবার কোথাও তন্ত্র মন্ত্র ধ্যান জপ ও দেহের অসারতার কথাও সাধক কবিরা উপস্থাপন করেছেন। তাহলে এখানে তিনটে বিষয় উপস্থাপন করেছেন। একবার দেহ সাধনার তলায় দাগ দাও, দেহ সাধনার কথা বলা হচ্ছে, আবার তন্ত্রের প্রসঙ্গের তলায় দাগ দাও, তারপরে দাগ দাও তন্ত্র মন্ত্র ধ্যান জপ ও দেহের অসারতা। নানান সময় নানান দিক থেকে এরা তাদের বিষয়বস্তুকে উপস্থাপন করছেন। তারপরেই আমরা চলে যাব শেষের দিকে এখানটাতে, যে গূঢ় দার্শনিক প্রসঙ্গ, মানে এই চর্যা গানের মাধ্যমে যে গূঢ় দার্শনিক প্রসঙ্গ উপস্থাপিত হয়েছে নানান বাস্তব প্রেক্ষাপটকে অবলম্বন করে, দেখা গেছে যে গূঢ় দার্শনিক প্রসঙ্গটা স্বাভাবিকভাবেই ক্রমশ চাপা পড়ে গেছে। বাহ্যিক যে কাব্যময়তা সেটাই কিন্তু, মানে যে আবেদন, কাব্যিক আবেদন সেটাই চিরকালীন হয়ে রয়েছে। আর সেই পথেই দেখা গেছে চর্যা গানের পরবর্তী স্তরে যে বৈষ্ণব সাহিত্য বা বাউল গান, মুর্শিদি গান, নাথ সাহিত্য, যে শাক্ত পদাবলী যাই রচিত হয়েছে, সেই একই ধারা অবলম্বন করে এই সাহিত্যগুলোরও ধীরে ধীরে বিস্তার লাভ করেছে। তাহলে এভাবেই আমরা দার্শনিকতা ও ধর্মমত অংশটাকেও বা পয়েন্টটাকেও একদম ধরে ধরে পাঠ্যপুস্তক ধরে তৈরি করব, যেভাবে আলোচনা করলাম। আর যে কাব্যমূল্যটাকে আলোচনা করলাম, তৈরি করলে এখান থেকে তোমরা এইভাবে টেক্সট পোর্শন ধরে পড়লে খুব ভালোভাবে কোশ্চেন অ্যান্সার তৈরি করতে পারবে। এবং টেক্সট পোর্শনটাকে এভাবে পড়ার পর যদি তোমরা যে কোনো সহায়িকা ধরে প্রশ্ন উত্তর তৈরি করার চেষ্টা করো, দেখবে সবটাই তোমাদের তৈরি হয়ে গেছে।